চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। এই 5টি প্রশ্নের মধ্যে বর্তমানে এভারেজে যে নাম্বারটি পায় সেটা হচ্ছে 9 থেকে 10। তা আপনি যে পড়ে যে সুন্দর করে নোট করে দিচ্ছেন, এটা কিন্তু আসলে রেডিমেড জিনিস। কিন্তু তো এই যে বাস্তব সংখ্যা থেকেই মূলত এই যে ম্যান্ডেটরি কোশ্চেনটা মজার ব্যাপার হচ্ছে এই লাইনটা কিন্তু আমরা রেফারেন্স দিয়ে দিই একদম। দেখেন এই যে ভারত ইতিহাসের আদি পর্ব, এবং তখনকার সময়ে এটা ছিল পুরো একটা সাবকন্টিনেন্ট। এটা হলো বলাচ্ছেন তখন কি স্যার এরকম প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেন? একদম ভেঙে ভেঙে, এবং শুধু এখানেই দিলেন না, এটা ভেঙে ভেঙে তো ইভেন ওখানে আমাদের যে জুম ক্লাসে হয় ওই ক্লাসে ওখানে ওপেন করে দিই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতিতে আজকে স্পেশাল লাইভ ক্লাস হচ্ছে। সাথে আছি আমরা দুইজন টিচার, আমি শরণুর রহমান সোহাগ স্যার আর আমি শফিউর রহমান। স্যার কেমন আছেন সবাই এবং কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটি অবশ্যই জানাবেন। এবং আজকে আমাদের সোহাগ স্যার গণিত নিয়ে কথা বলবে। স্যার অবশ্যই আমরা আজকে স্কুল পর্যায়ে গণিত নিয়ে কথা বলবো। আর আমার সাথে আছে সুবিয়ার স্যার, উনি হচ্ছে ইতিহাস বিষয় নিয়ে কথা বলবেন। তো কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই টেক্সট করবেন, আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটাও ইনশিওর করবেন। তো যাই হোক, আমাদের কিন্তু ব্যাচ অলরেডি একটা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচেরই যেমন ধরেন গণিতে, তারপর ইতিহাস বিষয়ের, এখানে অ্যাকাউন্টিং, এত সবকিছু এনটিআরসি রিটেনে যা যা চ্যাপ্টার থাকে সবগুলো চ্যাপ্টার নিয়ে বিদ্যাবাড়িতে ব্যাচ হয়েছে। বাট আমরা পরীক্ষাও নিয়ে ফেলছি। অবশ্যই, থ্যাংক ইউ। আমরা সেকেন্ড ব্যাচ শুরু করব। হ্যাঁ, তো আমাদের অলরেডি তো প্রথম ব্যাচ হয়েছে, একদম ফুললি অকুপাইড। এখন আমরা নেক্সট ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো আসলে আমরা এই যে এনটিআরসি যে ক্লাসগুলো আমরা নেই, কিভাবে নেই সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের তো সুবিয়ার স্যার তো খুব ট্রিমেন্ডাস ক্লাস নিচ্ছে। আমিও খুবই শুনতে পাইছি যে সবগুলো ব্যাচে আপনি যতগুলো ক্লাস নিছেন খুব মাশাআল্লাহ খুব ভালো ফিডব্যাক আসছে, এবং আমাদেরও খুব ভালো ফিডব্যাক আসছে। কোন ব্যাচ থেকে সোহাগ স্যার হচ্ছে গণিতের বস। থ্যাংক ইউ স্যার, একদম। আচ্ছা স্যার, আমাকে একটু বলবেন যে আপনাদের হচ্ছে যে ইতিহাস বিষয় নিয়ে, ওটার একটু আমাদের লেকচার মডিউলটা কি হবে এবং ওটা মার্কস ডিস্ট্রিবিউশনটা কি হবে একটু যদি বলতেন, সবাই শুনতো। এবং আর কিছুক্ষণ পরেও দেখাবেন আপনি কিভাবে ক্লাস নেন, আর স্যার যেভাবে ক্লাস নেয়। আমি যখন ক্লাসে ঢুকছি, পাশের রুমে ক্লাসে ঢুকতেছিলাম, স্যার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আগে জানাতে চাচ্ছি যে আসলে তাদের সম্ভাবনাটা কতটুকু এবং আমাদের কি পরিমাণ পদ ভ্যাকেন্সি 18তমতে আছে। আচ্ছা, ওকে, এই বিষয়ে হচ্ছে যে একটু জানাতে চাই। আচ্ছা, ওকে, তাহলে আপনি একটু কথা বলেন যে আমাদের এখানে এই যে ইতিহাস বিষয় নিয়ে তো আমাদের কি রকম ভ্যাকেন্সি থাকে এবং এটা জব পাওয়ার পসিবিলিটি কেমন। আসলে এনটিআরসি রিটেনের প্রস্তুতি তো মেইন আর কি। হ্যাঁ, আপনি প্রিলিতে কোনো মার্কস যোগ হয় না, রিটেনটাই মেইন। তো রিটেনে যদি আপনি বেশি মার্কস পান তাহলে আপনি গেইনার। আপনি যত বেশি মার্কস পাবেন টপে থাকবেন, দেখবেন যে ওই জেলার বা ওই থানার টপ কলেজে আপনার। এখন কিন্তু স্যার আরেকটি বিষয় বলে রাখি, এই চাকরিটি কিন্তু একদম ফেয়ার, এবং আগে কিন্তু হচ্ছে অনেকেই হচ্ছে যে সভাপতির পিছনে লেনদেন করতে, মানে এটা তো 15-20 লাখ যে একটা অনেক বেশি আসলে, এবং সভাপতির পিছনে সারাদিন ঘুরতো, তারপর স্কুলের বা কলেজের প্রধান শিক্ষকের পিছনে ঘুরতো। এখন কিন্তু সবাইকে একটু জানিয়ে রাখি, এখন শুধুমাত্র আপনারা নামমাত্র ফিতেই কিন্তু এই চাকরিটা একদম নিট এন্ড ফেয়ার পেয়ে যান। এটা আসলে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের মনে হয় একটা সার্থকতা, তাই না, যে আসলে দুর্নীতি মানে রোধে তারা হচ্ছে এটা একটা ভালো একটা যেমন এখন পিএসসি এর মাধ্যমে যেগুলো পরীক্ষা হচ্ছে এগুলো কিন্তু অ্যাকুরেট হয়ে যায়, একদম অ্যাকুরেট। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্ট মানে পিএসসির প্রতি তাদের একটা অগাধ ভালোবাসা আছে। এই জন্য স্যার আরেকটা বিষয় যে এনটিআরসি এর সাথে সাথে যে এবারে সংযোজন করলো, সেটা হচ্ছে 3 মাস পর পর যে বিজ্ঞপ্তি দিবে, যারা এনটিআরসি তে উত্তীর্ণ হবে স্যার, তারা কিন্তু হচ্ছে যে এবার 3 মাস পর পর হচ্ছে চাইলেই জয়েন করতে পারবে। কারণ এনটিআরসি থেকে এবার কলেজগুলোতে নোটিশ দেওয়া হয়েছে যে তাদের যদি পদ ভ্যাকেন্সি থাকে তারা হচ্ছে যে অবগত হবে। আচ্ছা, খুবই ভালো। সারা বছর হচ্ছে যে তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকবে। আর এই যে এনটিআরসি স্যার আপনি দেখেন, এনটিআরসি কিন্তু হচ্ছে ওই অনেকে প্রাইমারির জন্য খুবই মরিয়া হয়ে যায়, প্রাইমারি হতে হবে, এত হবে, ঠিক আছে, প্রাইমারি আমি সবাইকে রেসপেক্ট করি, বাট আই থিংক স্যার মানে এনটিআরসি ইজ বেটার দ্যান প্রাইমারি। কি বলেন স্যার? ডেফিনেটলি স্যার, আপনি যদি দেখেন যে এখানকার বেতন স্কেল, বিশেষ করে কলেজ পর্যায়ে আপনি দেখেন যে এটা একটা নবম গ্রেডের, তারপর সোশ্যাল স্ট্যাটাস, একটা সোশ্যাল স্ট্যাটাস, রাইট, তারপর প্রেসার কম থাকে, সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, গেলেও 2টা ক্লাস থাকে, এটা এরকম আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই বিষয়টি অনেকেই জানে না যে আমি মনে করি যে এনটিআরসি এর এই জবটি একটা সোশ্যাল স্ট্যাটাস, তারপর হচ্ছে স্যালারি বলেন,
তারপর হচ্ছে তার কমফোর্টের জায়গা বলেন, সবকিছুই কিন্তু অনেকেই স্যার হ্যাঁ দিদি অনেকে কমেন্টস করে স্যার গণিত কি ছিল, আচ্ছা অনেকেই। মুন আক্তার বলছেন শ্রদ্ধা শফিয়া রহমান স্যার ইতিহাস সাবজেক্টে কলেজ পর্যায়ে ক্লাস নিচ্ছেন, ভীষণ উপকৃত হচ্ছি। ভেরি গুড, থ্যাংক ইউ। আপনার যে এই কমেন্টসটা আসলে আমাদেরকে মানে কি বলবো যে আরো ইন্সপায়ার্ড করবে। দেখেন শফিউর স্যার কিন্তু অলরেডি ক্লাস নিচ্ছে। আমি তো ধরেন ম্যাথে ক্লাস ইন্টারসিক ম্যাথে রিটেন ক্লাস ছিল আজকে, তো আমাদের তো পাশাপাশি রুম, তো মাঝে মাঝে এক রুম থেকে আরেকটা ঢুকে যেতে হয় আর কি। তো দেখি শফিউর স্যারের যে লেখা মানে রিয়েলি মানে আই এম রিয়েলি ইমপ্রেসড, মানে এত সুন্দর করে লিখেছি এবং বুঝে দিচ্ছি। আমি তাড়াহুড়া করে যাচ্ছি যে রুমে গেলে তাকাই আছি স্যার কিভাবে ক্লাস নিচ্ছে। শুধু স্যার আমাদের বিদ্যাবাড়ির সমস্ত কোর্স টিচার যারা আছেন, যারা মেন্টরস আছেন, তারা কিন্তু সবাই আমি দেখেছি যে সারা দিন রাত পরিশ্রম করেন এবং হচ্ছে যে আপনাদের যে হ্যান্ড নোট গুলো দরকার হচ্ছে যে বিভিন্ন বই নিয়ে রিসার্চ করে করে আপনাদের হ্যান্ড নোট গুলো কিন্তু সাজানো হয়। এবং আপনারা যাতে একজন লেখা একজন গণিতের স্যার, একজন ইতিহাসের স্টার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং হচ্ছে যে আপনারা যাতে সেই নোটগুলো হচ্ছে যে পিডিএফ আকারে পান, আমরা কিন্তু ক্লাস শেষে সেটা দিয়েও দেই স্যার। এটা কিন্তু আসলে খুবই পজিটিভ। গণিতের ব্যাপারে একটু জানতে চাই স্যার, আপনি আপনার ক্লাস শেষে তো রেকর্ড গুলো দিয়ে দেন। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে আমাদের একটু সরি টু স্যার বলে নেই, অ্যাপে একটু প্রবলেম হয়েছে, এই জন্য আমরা আলাদা করে গ্রুপ করে তো নিচ্ছি, আপনিও নিচ্ছেন। তো গ্রুপে ক্লাস হওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা আপলোড হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর আমরা যে ক্লাসটা নেই, ধরেন আজকে হচ্ছে আমরা ধারা যোগফল ক্লাস নেব, হ্যাঁ, তো ধারা যোগফল ক্লাসে আমরা নিজের টিচাররা বাসায় বসে বিগত এনটিআরসির বিগত কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে কি কি কোশ্চেন আছে সেগুলো কোশ্চেনগুলো লিখে সুন্দর করে 2-3-4টা বই ঘেটে সুন্দর করে নোট করি। স্যার কত পরিশ্রম আপনাদের জন্য। প্রত্যেকটা ম্যাক্সিমাম বাজারে প্রত্যেকটা বইয়ে দেখবেন স্যার একটা লাইন দেওয়া আছে, মানে 2-3 লাইন গ্যাপ মানে লাইন দিয়েছে। মানে আমরা ম্যাথের টিচার হয়ে আমরা ধরতে পারি না কেমনে হলো, পরে ক্যালকুলেশন করে 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 ওইগুলো হচ্ছে সুন্দর করে ব্যাখ্যা করে দিই। আরেকটা বিষয় স্যার আমরা আমাদের শিক্ষার্থীদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে অনেকে গাইডের উপর শুধুমাত্র নির্ভর করে এবং অনেকে 2-3 বার কিন্তু হচ্ছে যে রিটেন দেয় কিন্তু পাস করতে পারে না। আমরা কিন্তু সেই জায়গাটা হচ্ছে যে হিট করি যে যাতে আপনারা হচ্ছে যে আপনাদের ভুলগুলো শোধরায় নিতে পারেন, আপনাদের লেখার গ্যাপটা কোথায় আছে এবং আপনি গাইড ভিত্তিক লিখছেন নাকি বই স্টাডি করে লিখছেন, আমরা কিন্তু সেই বিষয়গুলো হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে দিই। স্যার এটা খুব ভালো কোশ্চেন করছেন যে আসলে অনেক স্টুডেন্ট আছে আমার পরিচিত আছে, স্যার আমি তো 2 বার রিটেন দিয়েছি স্যার, খুব ভালো দিয়েছি, আমি ফুল অ্যানসার করছি। আমি তাই এত ভালো অ্যানসার করছো তারপর হয়নি, তাহলে তো অবশ্যই কোনো গ্যাপ আছে। গ্যাপটাকে স্যার এটাই তো বুঝতেছি না গ্যাপটাকে। তাহলে ওই যে আমার পরিচিত আছে একজন, তো ওকে অলরেডি আমি ভর্তি করাইছি, হ্যাঁ ও হচ্ছে টপার ছিল। এবং স্যার আমার ব্যাচেও বেশ কতগুলো স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দায়িত্বেও আছে এবং হচ্ছে তারা 2-3 বার রিটেনও দিয়েছে, বাট তারা কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু পরে যখন আমি ক্লাস নিলাম, ক্লাস নিয়ে যখন বললাম যে হচ্ছে যে আপনার সাথে কি এই ক্লাসের মিল ছিল আপনার লেখার মধ্যে, তখন বলে যে স্যার না আমি এভাবে লিখি নাই। তখনই কিন্তু আমরা তার ভুলটা স্যার বুঝতে পারি। তো এটাই আর কি যে স্যার বলতে চাচ্ছে যে আপনি গতানুগতিক প্রশ্নগুলোই আনসার করেন, হ্যাঁ ফুল আনসার ঠিকই দেন গতানুগতিক, কিন্তু আপনার যে লেখার মধ্যে যে কিছু মশলা থাকা লাগে ওই মশলাগুলো ঠিকমতো যায় না। তো আপনার হচ্ছে ওই মানে কন্ডিমেন্টস আছে, কন্টেন্টস যে বিষয়ের ভিতরে তো মশলা থাকে, লেখা সুন্দর হলেও হবে না, লেখা গোছানো হলেও হবে না যদি মশলা না থাকে। তো ওই মশলা দেওয়ার জন্য তো যে শফিউর স্যার আমি এত সুন্দর করে ব্যাখ্যা করছিলাম, আমি তো ওখানে স্ট্যান্ড হয়ে দাঁড়াইছিলাম যে স্যার কি সুন্দর করে পড়াচ্ছে। তো স্যার এটাই আমাকে বললো আর কি। থ্যাংক ইউ স্যার। সোহাগ স্যারও কিন্তু মানে ঝড় তুলে দেন একদম গণিতের, কারণ আমি দেখেছি একদম প্রত্যেকটি লাইন নিখুঁত ভাবে ভেঙে 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 কিন্তু সোহাগ স্যার হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন। আর আমরা হচ্ছে যে যার সাবজেক্ট থেকে আছি সবাই কিন্তু প্রত্যেকটা টিচার বিদ্যাবাড়ির নিরলস পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র আপনাদের ভালো কোয়ালিটির জন্য। এবং আমরা কিন্তু হচ্ছে সমস্ত বই যে বইগুলো কালেক্ট করা দরকার আমরা কিন্তু সেগুলো হচ্ছে রেফার করি, ইভেন আমরা লাইব্রেরির নাম্বারও দিয়ে দেই যাতে হচ্ছে আপনারা বইগুলো সহজে হচ্ছে কুরিয়ার করে নিতে পারেন। অনেকে আমাদেরকে বলেছেন যে ভাই আমাদের কাছে এই লাইব্রেরি নাই বা স্যার আমাদের কাছে লাইব্রেরির নাম্বার নেই, সেই জায়গায় কিন্তু আমরা কালেকশন করে এই রোদের মধ্যে আমরা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরির নাম্বার কালেকশন করে কিন্তু আমাদের ক্লোজ গ্রুপে আমরা দিয়ে দেই। তো বিদ্যাবাড়ি কিন্তু এই জায়গায় ইউনিক, আপনাদেরকে মনে রাখতেই হবে কিন্তু এই বিষয়টি। আর বিদ্যাবাড়ির মানে কি বলবো যে প্রত্যেকটা টিচারই মাশাআল্লাহ, আমাদের আপনারা হয়তো জানেন না যে আমাকে দেখেছেন স্যারকে দেখেছেন, আমাদের এই যে স্যার এই স্যারদের যে আমরা নিয়ে আসছি, হ্যাঁ স্যার বিদ্যাবাড়িতে এখন পার্মানেন্ট টিচার, তো এই টিচারগুলো কিন্তু হঠাৎ করে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়লো আর এখানে আসে এই বিদ্যাবাড়ি টিচার হয়ে তা না, স্যার রিফাইনিং করে তাদেরকে ট্রেনিং সেশন নিয়ে তারপরে কিভাবে পড়াবে সবকিছু শুনে বুঝে তারপর নিয়োগ দেয়। এবং নিয়োগ দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টের ফিডব্যাক যদি খারাপ আসে তাহলে ওই টিচারকে আমরা আর নেই না, বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা টিচারই ভালো হতে বাধ্য বিদ্যাবাড়ি, বুঝতে পারছেন? যেভাবে
তো যাই হোক স্যার, আপনি একটু আপনার সিলেবাসটা একটু বর্ণনা করে একটু বলুন স্যার। হ্যাঁ, তাহলে একটু করে দেন স্যার। আমরা সিলেবাসটা একটু বর্ণনা করুন। আমরা স্যার একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে যে আসলে তাদের ইয়াটা কি একটু স্যার। আমরা প্রথমে বলে রাখি যে আপনাদের আসলে এই এনটিআরসি তে আপনাদের আসলে সম্ভাবনাটা কতটুকু 18তমতে। আমি একটু দেখেন, আমাদের কিন্তু এবারে হচ্ছে যে পদ আছে প্রায় 93,000, অর্থাৎ 93,000 প্লাস 93,000, এইটা একটু জানিয়ে রাখি। এখন এবারের যে নিবন্ধন সেখান থেকে প্রায় হচ্ছে যে অর্থাৎ বিগত 17তম পর্যন্ত যে নিবন্ধন, 17তম থেকে আছে প্রায় 22 থেকে 23,000, 22 থেকে 23,000। তার মানে এই 22 থেকে 23,000 দিয়ে কিন্তু এই 93,000 পদ কিন্তু স্যার এবারে ফিল আপ করা সম্ভব হচ্ছে। তার মানে অনেক লাগবে। তার মানে 18তমর জন্য কিন্তু প্রায় 70,000-এর মতো পদ তারা পাচ্ছে। আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে প্রায় 70,000 পদ হচ্ছে যে আপনারা 18তম এবং হচ্ছে যে 19তমর জন্য পাচ্ছেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। 18তমতে যারা একটু ভালো করবে স্যার, তারা কিন্তু হচ্ছে যে এবারে 35,000-এর মতো মানে হয়ে যাবে, মানে ডেফিনেটলি হয়ে যাবে। আর আপনারা অনেকেই বলছেন যে স্যার উমুক সাবজেক্টে হচ্ছে ফ্রি ক্লাস চাই, ইউ উইল বি গিভেন অল অফ ইউ। দেখেন, আমি একটা কথা বলি যে আমি গণিতের এবং স্যার হচ্ছে ইতিহাসের দুটো বিষয় নিয়ে আমরা আসছি। মানে এটা কোনো লজিক্যালি আবার আগামীকাল বা পরের দিন অন্য স্যার আসবে, সাদাত স্যারও আসবে, আমাদের কি বলবো যে মিলন, মানে আমাদের ইন্টারভিউ যারা টিচাররা আছেন তারা তাদের সাবজেক্ট নিয়ে পরপর আসবে। যেমন আজকে আমি আসছি আর শফিয়ার স্যার আসছে। হ্যাঁ, তো স্যার বলেন আপনি। হ্যাঁ স্যার, একটু প্রথমে বলে রাখি যে ইতিহাসের আমাদের হচ্ছে যে প্রশ্ন থাকে, একটু বলে রাখি যে 10টা প্রশ্ন আমরা রচনামূলক হচ্ছে যে আমাদের আমাদের একটু নোটে যাই আমরা। দেখেন, আমরা হচ্ছে যে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের 10টা প্রশ্ন থাকে রচনামূলক। একটু বলে রাখি, রচনামূলক আমাদের 10টি প্রশ্ন থাকে। আমরা রচনামূলক 10টি প্রশ্ন থাকে। এই 10টি প্রশ্নের মধ্যে হচ্ছে যে আপনাদেরকে লিখতে হবে হচ্ছে 5টি। আমরা কিন্তু রচনামূলকের কথা বলছি। এখন পার্থক্য যেটা, সেটা হচ্ছে এই 5টি প্রশ্নের মধ্যে বর্তমানে এভারেজে যে নাম্বারটি পায় সেটা হচ্ছে 9 থেকে 10, 9 থেকে 10। কিন্তু আমরা যেটা চেষ্টা করি বিদ্যাবাড়ির টিচাররা, এই 9-10 না, আমরা চেষ্টা করি এই 5টি প্রশ্নে কমপক্ষে পাবে 12 থেকে 13। স্যার এই 5টা প্রশ্ন কি কত মার্কস করে? 12 থেকে 13 স্যার। এই 5টি প্রশ্নে কিন্তু হচ্ছে 15 নাম্বার করে, অর্থাৎ প্রতি প্রশ্নে 15। ও আচ্ছা আচ্ছা, প্রতি প্রশ্নে মানে ওটা পার্ট বাই পার্ট আছে। ইয়েস, পার্ট বাই পার্ট আছে। এটা হচ্ছে শুধু রচনামূলকের জন্য। তাহলে একটা জিনিস মনে রাখেন যে অনেকে হচ্ছে যে পরীক্ষা দিচ্ছেন, এই 15-র মধ্যে এই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 9 থেকে 10 পায়, এজন্য কিন্তু তারা কোয়ালিফাই করে না। আমরা বিদ্যাবাড়ির টিচাররা হচ্ছে চাচ্ছি যে আপনারা যাতে 12 থেকে 13 পান। আমি ধরলাম যদি আপনি যদি 13 পান, তাহলে হচ্ছে যে আপনার 5-13 হবে কিন্তু 65 নাম্বার। আপনি কিন্তু চিন্তা করেন যে আপনার 5টা প্রশ্নে কিন্তু 65 নাম্বার হয়ে গেল। আর যে সংক্ষিপ্ত থাকে 10টা, এই 10টা থেকে যখন আপনি 5টা আনসার করবেন, এই 5টাতে যদি আমি এভারেজ 3 করে ধরি, তাও কিন্তু স্যার আমার হয় 3 5 15 নাম্বার স্যার। তাহলে স্যার দেখেন, আমি তো স্যার গণিত করে ফেললাম স্যার। এইটা তো হয়ে গেল স্যার। আপনি তো স্যার গণিতের, আমি তো গণিত করে ফেললাম ইতিহাসে। আচ্ছা দেখেন, তার মানে এই 65 আর 15 আপনার হচ্ছে কিন্তু 80। আপনি 80% নাম্বার যদি আপনি পান, তাহলে আপনি ডেফিনেটলি 100% ইউ আর কোয়ালিফাইড। এখানে কোনো সন্দেহ নেই, টপ লেভেল হয়ে যাবে, টপে চলে টপার স্যার। এবং মানে সে তার থানার বা টপ লেভেলে কলেজে হয়ে যাবে এবং তার জব স্যার কনফার্ম। এখন বর্তমান যারা আছে 2-3 বার রিটার্ন দিয়েছে স্যার, যারা পাচ্ছে না বলছে যে স্যার আমরা 2-3 বার রিটার্ন দিলাম কিন্তু আমরা হচ্ছে যে টিকলাম না কেন, এই জন্য স্যার এই তাদের নাম্বারটা হচ্ছে এর মধ্যে থাকে। আর আগে বলতে দেখছেন যে স্যার এই যে এনটিআরসি তে যারা তো রিটার্ন দিচ্ছে, দেখবেন যে 50% এর বেশি কোথাও না কোথাও জবে আছে। তারা এই যে তারা যে অনার্স করছে, তখন যারা রানিং স্টুডেন্ট ছিল তারা তো তখন পারতো, ভালো আছে, ঠিক নোট করার সময় পাইতো, কিন্তু এখন জবে থেকে নোট করার মতো সময় কিন্তু তাদের রিয়েলি টাফ ম্যানেজ করা। তা আপনি যে পড়ে পড়ে যে সুন্দর করে নোট করে দিচ্ছেন, এটা কিন্তু আসলে রেডিমেড জিনিস, কিন্তু শুধু তারা পড়বে, ওরা জানেই তো বেসিক জিনিস। আমি আমার ক্লাসের ফরম্যাটে একটু পড়েই দেখাই দিব, আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন এই নাম্বারটা তোলার, এবং আমরা বিদ্যাবাড়ি কিন্তু এই জায়গায় হচ্ছে যে ডিটারমাইন্ড এবং বদ্ধপরিকর আপনারা যাতে 12 থেকে 13 পান প্রত্যেকটি রচনামূলক প্রশ্নে, এবং আপনাদের যাতে 70 থেকে 80% নাম্বার আসে, আমরা কিন্তু সেই ফরম্যাটেই পড়াবো হচ্ছে। আর স্যার আপনারটা যদি একটু বলতেন গণিতের বিষয়টা স্যার। আচ্ছা ওকে, আমার গণিতের ব্যাপারটা হচ্ছে, গণিতে স্যার একটু এই পাশে চলে যাই। হ্যাঁ, গণিতের ব্যাপারটা হলো এখানে আমরা একটু দেখি সোহাগ স্যার কিন্তু হচ্ছে যে গণিতে খুব স্কুল পর্যায়ে, হ্যাঁ স্কুল পর্যায়ে হচ্ছে স্কুল পর্যায়ে দেখাই।
স্কুল পর্যায়ে। তো এখানে আমাদের টোটাল হচ্ছে 4টি বিভাগ। হ্যাঁ, কারণ ক বিভাগ আছে, একটু ভালো করে বলে দিই। হ্যাঁ, ক বিভাগ স্যার, মানে এটা বড় প্রশ্ন স্যার। হ্যাঁ, ক বিভাগের মধ্যে আপনার এখানে থাকবে 1 2 3 4, এখানে 5 থাকবে। এই গণিতের ক বিভাগ, তারপর হচ্ছে এরকম খ বিভাগ, এরকম থাকবে। তো এই ক বিভাগের এই যে প্রথম যে কোশ্চেন থাকে না স্যার, এই প্রথম কোশ্চেনে, এই প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার 9 মার্কসের হয়, 9 মার্কস স্যার, এবং এটা বাধ্যতামূলক। আচ্ছা, মানে মানে 3টি প্রশ্ন দিতে হয়, 3টি প্রশ্ন উত্তর দিতে হয়। তাহলে এই 1 2 3 4 5টা প্রশ্নের মধ্যে 3টা কোশ্চেন আনসার দিতে হবে, কিন্তু এটার মার্কস হচ্ছে 9 মার্ক। আর বাকি 4টা থেকে 2টা দিতে হবে। তার মানে কি এখানে 8 8 16, মানে কত হচ্ছে 8 এবং 8, এই হচ্ছে কত 25 নাম্বার। মানে প্রত্যেকটি বিভাগ থেকে হচ্ছে কত 25 মার্কস। তাহলে আমি আবার বলছি যে ক বিভাগের 5টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টা কোশ্চেনের মধ্যে আপনার প্রথম কোশ্চেনটা হবে হচ্ছে বাধ্যতামূলক, ওটা দ্বিতীয় হবে, এটা 9 মার্কসের, আর বাকি 4টা থেকে 2 দিতে হবে, এটা টোটাল 25 মার্ক। সিমিলারলি খ বিভাগ থেকে একই কথা, গ বিভাগ থেকে একই কথা, ঘ বিভাগ থেকে একই কথা। তার মানে এখান থেকে 25 মার্কস ক্যারি হবে, এখান থেকে কি 25 মার্কস ক্যারি হবে, এখান থেকে। এখানে স্যার যে আমি একটা স্যার বলি, এই খ বিভাগে কয়টা প্রশ্ন স্যার? খ বিভাগে মানে 1 2 3 4 5টা প্রশ্ন এরকম। প্রথম প্রশ্নটা বাধ্যতামূলক। আচ্ছা, একই ভাবে টোটাল তাদেরকে কতটা প্রশ্নের আনসার? টোটাল হচ্ছে এখানে এই যে 3 4 12টা কোশ্চেন আছে, 12টা কোশ্চেন আছে। তাহলে এই ক বিভাগে থাকবে 4টা। ক বিভাগের প্রথম কোশ্চেনটা হচ্ছে বাধ্যতামূলক, ওটা দিতে হবে। খ বিভাগের প্রথম কোশ্চেন বাধ্যতামূলক, আর গ বিভাগের প্রথম কোশ্চেন বাধ্যতামূলক, ঘ বিভাগের প্রথম কোশ্চেন বাধ্যতামূলক। তার মানে প্রত্যেকটা হচ্ছে যে বিভাগ থেকে একটা কোশ্চেন দিতে হবে, এবং টোটাল হচ্ছে 12টা প্রশ্নের আনসার করতে হবে গণিতে। তো আমরা কি করি স্যার, এই যে প্রথম অধ্যায়, হ্যাঁ, এই যে ক বিভাগের প্রথম অধ্যায়ে আমি খালি শুধু লিখি, একটা আছে বাস্তব সংখ্যা সম্পর্কে আছে, হ্যাঁ, একটা হচ্ছে ধারা আছে, ধারা সিরিজ যেটাকে বলি, জি, আর একটা আছে হচ্ছে এখানে আছে হচ্ছে ধরেন এখানে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স আছে, তারপর হচ্ছে নির্ণায়ক আছে, এরকম নির্ণায়ক। তো আরো আছে। তারপর তো এই যে বাস্তব সংখ্যা থেকেই মূলত এই যে ম্যান্ডেটরি কোশ্চেনটা, তো বাস্তব সংখ্যা আমরা এমন ভাবে পড়াই, তার মানে কি স্যার 1 নাম্বারটা করে বাধ্যতামূলক? হ্যাঁ, মানে বাস্তব সংখ্যা যদি ভালো করে না পড়ে, তাহলে এখান থেকে ম্যান্ডেটরি কোশ্চেনটা যদি একদম না পারে, তাহলে তো ওটা তো তার গ্যাপ হয়ে গেল। তাহলে 100 এর মধ্যে 9 মার্ক সে বাদ, মানে কমন পড়লো। অনেকে জানতে চায় যে যদি সে ম্যান্ডেটরি কোশ্চেনটি না দেয়, কমন পড়েনি, তখন এই 4টা থেকে 2টা দিতে হবে, ওটা তাহলে আর 3টা দেওয়া যাবে না। আচ্ছা, মানে এটাই, মানে ম্যান্ডেটরি কোশ্চেন, মানে যদি ম্যান্ডেটরি কোশ্চেন কোনো কারণে যদি কমন না পড়ে, সেই ক্ষেত্রে বাকি 4টা থেকে 2টা দিতে হবে, 3টা দিলে কিন্তু মার্কস পাবে না। তার মানে একটা বিকল্প রাস্তা আছে, মানে টোটাল 3টা দিতে হবে, এই 4টা থেকে 2টা, আর এটা হচ্ছে একটা 3টা। সেই ক্ষেত্রে কি স্যার যদি ম্যান্ডেটরি কোশ্চেন না দেয়, তাহলে কি তাদের নম্বর কর্তন হবে? হ্যাঁ, এই 4টা থেকে 2টা দিতে হবে, টোটাল 3টা। আচ্ছা, 3টা, মানে এটা সহ, মানে এটা একটা, আর বাকি 4টা থেকে 2টা, 3টা। যদি কোনো কারণে এই প্রথম কোশ্চেনটা মিস করে, তাহলে এখান থেকে 2টা দিবে, তখন এটা 25 মার্কস আনসার করতে পারবে না। আচ্ছা, এই জন্য তার মানে নাম্বার কমে যাবে, তখন কমে যাবে। আশা করি ভালো হচ্ছে। প্রত্যেক বিভাগ থেকে এটা আর কি। তো আমরা দেখি সময় থাকলে ম্যাথ নিয়ে করাবো, সমস্যা নেই স্যার। তো তাহলে আমরা আবার বলছি যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। স্যার এই যে আপনি যে ম্যাথ গুলো করাচ্ছেন, প্রত্যেকটা লাইন তো আপনি ভেঙে ভেঙে করান? ভেঙে করাচ্ছি, মানে যারা অনার্স স্টুডেন্ট তারা তো ম্যাথে অনেক, তারা তো এক একটা টিচার, তারা আমি ওইভাবে কাউন্ট করি। বাট তারপরেও হচ্ছে ওনারা ওই মানে পরে অনেকে হয়তো জবে আছে, প্র্যাকটিসে নাই, অনেকে হচ্ছে যেন সংসার নিয়ে ব্যস্ত, হ্যাঁ, তারপর অনেক কোশ্চেন করে স্যার ভেঙে। তো অনার্সের স্যার ম্যাথে রিয়েলি মানে ভেঙে পড়ানো টাফ। তারপর আমরা কোশ্চেন, কোন স্টুডেন্ট যদি কোশ্চেন করে স্যার বুঝি নাই, তখন মনটা একদম হয়ে যায়, না তখন আমি বুঝাই দিই। স্যার বিদ্যাবাড়ির ম্যাথের টিচিং কে আপনি কেন হচ্ছে যে আলাদাভাবে দেখবেন স্যার, বা তারা কেন আলাদাভাবে দেখবে? আলাদাভাবে তো এটা তো এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার। মানে বিদ্যাবাড়ির আপনি কি দিবেন স্যার তাদেরকে? আচ্ছা, বিদ্যাবাড়িতে ওভারঅল আমরা যে বিসিএস পড়াই, প্রাইমারি পড়াই, তারপর হচ্ছে এনটিআরসিএ পড়াই, পিলির জন্য তো পড়াই, ওটা তো আলাদা আমরা স্পেশালিটি দিয়েই দিই। বাট রিটেনের ক্ষেত্রে, এনটিআরসি রিটেনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অধ্যায়, এই যে বাস্তব সংখ্যা, আমি বাস্তব সংখ্যা কমপ্লিট করে ধারা কমপ্লিট করেছি। এই বাস্তব সংখ্যার ভিতরে যতগুলো বিগত কোশ্চেন আছে 2017 থেকে শুরু, মানে 17তম নিবন্ধন থেকে শুরু করে ব্যাক পর্যন্ত যত কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন এই যে দেখেন স্যার, এই যে আমি দেখাচ্ছি, এই যে স্যার কোশ্চেন দেখছেন, এই যে এই কোশ্চেনটা লিখছি, এখানে রেফারেন্স দেওয়া আছে, আবার দেখেন সলিউশন দিছি, আবার এই কোশ্চেনটা লিখছি, রেফারেন্স দেওয়া, দেখেন 2009 18 12 সলিউশন দিছি, একদম রেফারেন্স শো, কোথায় আসছে, কোন জায়গায় আসছে, স্কুল বাজারে, কলেজ পর্যায়ে আসছে, সেটা সুন্দর করে সলিউশন দিয়ে ব্যাখ্যা করে সেটা আমি পিডিএফ করে স্টুডেন্টদের দিয়ে দিই। তার মানে একদম তাজা নোট, যেটা 2-3টা বই কিনেও পাবে না, 2-3টা বই তো এরকম সুন্দর করে পাবে। তার মানে বুঝতে পারছেন যে
হচ্ছে যে স্যার কতটা ডেডিকেটেড এবং কতটা পরিশ্রমী হলে আপনাদের জন্য রেফারেন্স দিয়ে দিয়ে হচ্ছে যে পড়ানোর চেষ্টা করে। এই যে প্রত্যেকটা অধ্যায়ের স্যার বিগত এরকম করে রেডিমেড আমরা কখনো পাই নাই স্যার। আচ্ছা আচ্ছা, এরকম ওনার বিদ্যাবাড়ি তো প্রথম যে অনলাইন প্রতিষ্ঠান যে এনটিআরসি রিটেনের জন্য মানে কোচিং করাচ্ছে। আর স্যার আপনি যে ক্লাসটি নেবেন সেটা তো পিডিএফ পাবে তারা, পিডিএফ পাবে অবশ্যই, এবং এক্সট্রাও আমি এবং আপনারা কিন্তু পিডিএফ গুলো হচ্ছে যে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। এবং স্যার আরেকটি বিষয় বলে রাখি, অনেকে রেকর্ড ক্লাস চায়, আমাদের কিন্তু রেকর্ড ক্লাসগুলো সব সময় ও পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ড দেখতে থাকবে, কিন্তু আপনি পাবেন। ধরেন একটা ম্যাথ আপনি বোঝেন নাই, আপনি স্যারের ক্লাস করে কিন্তু সেটা সারা দিন রাত আপনি চাইলে 100 বারও দেখতে পারবেন। ইভেন স্যার যদি কেউ যদি বলে স্যার অমুক লাস্ট ক্লাসে স্যার ওই ম্যাথটা একটু বুঝিনি বা এই ম্যাথটা আমি একটু আবার একটু বুঝতে চাই স্যার ওই লাইনটা, তখন আমি আবার বলে দিই যে ওই লাইনে, মানে আই ডোন্ট লেট মাইসেলফ গেট বোর্ড, আমি কখনো বিরক্ত হই না, এটাই বিদ্যাবাড়ি স্যার বলেন স্পেশালিটি স্যার, এবং শখ স্যার স্পেশালিটি স্যার। এবং আমার ক্ষেত্রেও কিন্তু তাই স্যার, আমি কিন্তু সব সময় হচ্ছে যে তাদেরকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। স্যার আমি তাহলে আমার হিস্ট্রির একটু ওকে স্যার, তাহলে আপনি হিস্ট্রি দেন স্যার, আমার মোটামুটি ম্যাথটা হয়ে গেল, তো একটু হিস্ট্রি ইয়েটা আমরা যাব স্যার। আমাদের আমি একটু আমার ইতিহাসের এবার হচ্ছে যে ফরম্যাটটা একটু দেখাই দেই, যে আপনারা হচ্ছে যে অনেকেই ইতিহাসে লিখেন কিন্তু নাম্বার পান না, এবং আমাদের বিদ্যাবাড়ির পড়ানোর সিস্টেমটা একটু দেখেন। এই যে দেখেন প্রথমে যে আমি হচ্ছে যে এটা লিখে দিয়েছি, প্রথমে আপনি যাতে নোট করতে পারেন প্রথমে কিন্তু আমি প্রশ্নটা দিয়ে দিই। স্যার লেখাটা স্যার ইয়েস স্যার, সমুদ্রগুপ্তের চরিত্র, রাজ্য বিস্তারের বিবরণ এবং তাকে কি ভারতীয় নেপোলিয়ন বলা যায়, মানে আমিও শিখি স্যার, একটু বলেন স্যার। আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি। দেখেন এই যে সমুদ্রগুপ্তের চরিত্র বা রাজ্য বিস্তারের বিবরণ দিন, তাকে কি ভারতীয় নেপোলিয়ন বলা যায় কি যায় না, এই যে একটা প্রশ্ন আমরা কিন্তু প্রথমেই হচ্ছে যে প্রশ্নটা উপস্থাপন করে ফেলি, এবং দেখেন আপনি যাতে খুব নোট করতে পারেন খুব ইজিলি বাসায় বসে, সেজন্য কিন্তু আমরা প্রশ্নটাও তুলে দেই। এরপরে আমরা হচ্ছে যে চলে যাই এই দেখেন সূচনা অংশে। সূচনা অংশে এখানে দেখেন আপনি যাতে নোট করতে পারেন সেজন্য কিন্তু হচ্ছে যে আমি সূচনা অংশটা একদম লিখে দেই, যাতে আপনার সূচনা অংশটা লিখতে গিয়ে কোনো ভাবনা চিন্তা করতে না হয়। এবং দেখেন এখানে আমরা লিখেছি যে এই যে সমুদ্রগুপ্তের সূচনাটা, এলাহাবাদ প্রশস্তি অনুসারে পিতা চন্দ্রগুপ্তের জীবিতাবস্থাতেই সমুদ্রগুপ্ত তার উত্তরাধিকারী রূপে চিহ্নিত হয়েছিলেন, তার ফলে অন্যান্য রাজকুমারের মুখ ম্লান হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে এই লাইনটা কিন্তু আমরা রেফারেন্স দিয়ে দিই একদম। দেখেন এই যে ভারত ইতিহাসের আদি পর্ব, সোহাগ স্যার একটা জিনিস ইউনিক বলে দেয় আপনাকে, যে দেখেন স্যার এখানে প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নাম্বার স্যার উল্লেখ করে দিই, এটাই তো স্যার নোট মার্কিং, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ স্যার এই জায়গায় কিন্তু হচ্ছে বিদ্যাবাড়ি ইউনিক, কারণ এটা কিন্তু স্যার আমরা 8-10টা বই অ্যানালাইসিস করে রিসার্চ করে আমাদের যারা প্যানেল অফ এক্সপার্ট আছে আমরা পরামর্শ করে এই যে দেখেন পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিলাম। আপনি যখন ভূমিকাটা ঠিক এই পৃষ্ঠা নাম্বার দিয়ে মেনশন করে দিবেন, এই যে দেখেন, এবং লেখকের নামও বলে দিয়েছি আমি, রণবীর চক্রবর্তী এই কথাটি বলে দিয়েছেন, তার মানে কি আপনার ভূমিকা বা ইন্ট্রোডাকশন ফ্যান্টাস্টিক হয়ে গেল। টিচার যে টিচারই খাতা ইমপ্রেসড হয়ে যাবে, কিন্তু স্যার ডেফিনেটলি নাম্বার, সে পড়াশোনা করছে, মানে সদা কথা যে পড়াশোনা করে লিখছে, সবাই তো পড়াশোনা করেই লাগে, বাট ইউনিক হয়ে গেল, পজিটিভলি ইউনিক হয়ে গেল। এবং স্যার আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে এরা আমাদের শিক্ষার্থীরা যারা নোট করবে, এই যে দেখেন স্যার প্রাচীন ইতিহাস, এই প্রাচীন ইতিহাস আলোচনা করতে গিয়ে স্যার অনেকে সোর্স গুলো জানে না, যে এটা আসলে কোথা থেকে আসলো, এই সোর্স গুলো তারা খুঁজে পায় না। আমরা কিন্তু গবেষণা করে করে স্যার বিদ্যাবাড়ির টিচাররা এই যে সমুদ্রগুপ্ত নিয়ে এর যে উৎসগুলো আমরা কিন্তু হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে সমুদ্রগুপ্ত কোথায় পাবে বা কোন বইয়ে আলোচনা করা আছে, এই যে হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে আলোচনা করা আছে। তারপর স্যার এই যে ইরানে প্রাপ্ত প্রস্তর লেখ, সেখানেও কিন্তু স্যার আলোচনা করা আছে এই সমুদ্রগুপ্ত সম্পর্কে। এরপর দেখেন তার সময়কালে যে মুদ্রা পাওয়া গিয়েছিল স্যার, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু প্রাচীন ইতিহাসের সোর্স একদম দিয়ে ফেললাম। এরপরে স্যার আমরা এইভাবে ধারাবাহিকভাবে তার যে রাজ্য বিস্তার বা চরিত্র আমরা কিন্তু স্যার এই যে স্যার এখানে আমরা কিন্তু পয়েন্ট আকারে দিয়ে যাচ্ছি, এই যে সাম্রাজ্য বিস্তার, এবং সাম্রাজ্য বিস্তারের মধ্যে যে যে বিষয়গুলো স্যার ইনক্লুড থাকবে সেই বিষয়গুলো কিন্তু স্যার আমরা জানিয়ে দিই। আমাদের যে উত্তর ভারতের নাক শক্তিকে বলে সুন্দর করে গুছায় বিস্তারে কি কি বিষয় থাকবে, মানে ওই মানে কোশ্চেন অনুযায়ী, মানে টু দ্য পয়েন্ট এক্স্যাক্টলি স্যার, কোশ্চেন অনুযায়ী আপনাদের আনসারগুলো। তারপর দেখেন এই যে পরের যে পয়েন্টটি উত্তর ভারত জয়, তা এখানে কি কি থাকবে। এরপরে স্যার দেখেন এই যে আটবিক রাজ্য জয়, এখানে কি কি থাকবে, আপনারা কিন্তু একটু দেখে নেন। হ্যাঁ, এরপরে দেখেন এই যে দক্ষিণ ভারত জয়, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে দক্ষিণ ভারত জয়ের মধ্যে কি কি বিষয় ইনক্লুড থাকলে এই পয়েন্টটা সুন্দর হবে, সেজন্য কিন্তু আমরা লিখে দিই যে এইখানে দেখেন যে এই যে 12 জন রাজাকে সে পরাজিত করেছিল সমুদ্রগুপ্ত, এই বিষয়গুলো যখন আপনি দিবেন, এবং সেখানে একটা নীতি ছিল গ্রহণ মোক্ষানুগ্রহ,
নীতি, এগুলো যখন স্যার এই তথ্যগুলো যখন দিবে তখন কিন্তু এই পয়েন্টটি স্যার ভারী হবে। তারপর না সে আসলে খুব রিসার্চ করে পড়াশোনা করে। এক্স্যাক্টলি স্যার, রিসার্চ করে পড়াশোনা করতে, তার মানে এই জিনিসগুলো দেখা যায় অনেকে লিখবে না, ও লিখবে না, এবং আমরা কিন্তু স্যার এই যে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি, অনেকে হচ্ছে যে ঢালাও আলোচনা করে যায়, কিন্তু বুঝতে পারে না। এখন বুঝছেন ফুল অ্যানসার দিয়েও কেন চান্স পায় না, আর ফুল অ্যানসার দিতে হবে, এই যে দেখেন এই জন্যই হচ্ছে আমাদের দেখেন কোর্সের হচ্ছে ইউনিকনেসটা। হ্যাঁ, এবং স্যার আরেকটি বিষয়, চমৎকার বিষয় স্যার জানিয়ে রাখি যে আমাদের এই যে নোটগুলোর আসলে বৈশিষ্ট্যটা কি। আমি এই যে প্রাচীন ইতিহাস নিয়ে কথা বললাম বা আলোচনা করলাম, পাশাপাশি কিন্তু স্যার আমরা ম্যাপ কিন্তু সেট করে দিই। অনেক টিচার আছে যে যারা কিন্তু এই জিনিস, এটা কিন্তু স্যার আমার নিজের একদম চন্দ্রগুপ্ত, তারপর হচ্ছে আমার নিজের এটা হাতের ম্যাপ। এই জায়গায় কিন্তু স্যার আমরা একটু ইউনিক, মানে এটা হচ্ছে আরব সাগর না? এক্স্যাক্টলি, আরব সাগর, বে অফ বেঙ্গল, আরব সাগর। এবং আমরা যে সমুদ্রগুপ্ত নিয়ে আলোচনা করছি প্রাচীন ইতিহাস, সেটা আসলে তার রাজ্য বিস্তারটা কতটুকু ছিল। এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এইখানে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ অংশ, এবং তখনকার সময়ে এটা ছিল পুরো একটা সাবকন্টিনেন্ট, এটা হলো ভারতীয় উপমহাদেশ। এক্স্যাক্টলি, এবং এই অংশটা স্যার ছিল চন্দ্রগুপ্তের, এটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আর এই অংশটা ছিল হচ্ছে স্যার এই যে দেখেন এখানে চন্দ্রগুপ্ত, এটা হচ্ছে যে চন্দ্রগুপ্ত 1, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত 2, আর এই অংশটা হচ্ছে স্যার সমুদ্রগুপ্ত। মানে এটা কি মানে করতো না, মানে এটা জি স্যার, এইটা হচ্ছে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তটা আমরা হচ্ছে যে যখন ক্লাসে পড়াই তখন হচ্ছে যে এটা এভাবে মার্ক করে দিয়ে দেই, এবং এটা যখন স্যার একটা স্টুডেন্ট যখন এভাবে অ্যাপ্লাই করে দিবে একটা ম্যাপ দিয়ে, সুন্দর কিন্তু একদম মানে আপনার কনসেপ্ট ক্লিয়ার। আর এটা দেখার সাথে সাথে আপনার নাম্বারের গতি 20% থেকে 40% ডাবল হয়ে যাবে কিন্তু। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, নাইস স্যার। এই জন্য আমাদের কিন্তু বিদ্যাবাড়ির টিচাররা এই জায়গাগুলো স্যার প্রচুর পরিশ্রম করে, এই জন্য আমি ওনাদেরকে দেখাই দিচ্ছি। এবং স্যার পাশাপাশি আমি এটা কোথায় পেলাম সেটাও কিন্তু দেখেন, সোর্স মেইনটেইন করে কিন্তু স্যার আমি এটা দেখাই দিচ্ছি যে এই যে এটা সোর্সটা আমি দিয়েছি ওয়ার্ল্ড হিস্ট্রি এনসাইক্লোপিডিয়া, মানে এইটাতে আপনি পেয়েছেন। এক্স্যাক্টলি স্যার, ওয়ার্ল্ড হিস্ট্রি, অথবা তারা হচ্ছে যে নেট সার্চ দিলেও পাবে। এখন স্যার এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের হিস্ট্রি পার্টটা পড়াইছি। ভেরি গুড, ভেরি গুড। স্যার এবারে জানতে চাচ্ছি স্যার গণিতের ফর্মুলাটা কেমন? গণিতে তো অনেকগুলো ম্যাথ, তো গণিতে বড় বড় ম্যাথ, হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে মানে ই করা টাফ। তবে ধরেন গণিতে হচ্ছে একটা কোশ্চেন থাকে মূলত, হ্যাঁ, যে গণিতে একটা কোশ্চেন থাকে যে √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, √17 একটা অমূলদ সংখ্যা, হ্যাঁ, √19 একটা অমূলদ সংখ্যা, বিভিন্ন টাইপের, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করে। হ্যাঁ, তো এটা যদিও এটা আমরা মনে হয় ইন্টারমিডিয়েট পড়ে আসছি, বাট এটা যেহেতু সিলেবাস আছে, অনার্স মানে ইয়েতে নিবন্ধন আসে, হ্যাঁ, এরকম একটা কোশ্চেন ছিল এক্সেপশনাল 2008-এ একটা কোশ্চেন আসছিল, যে এখানে লেখা ছিল log 10 এখানে কত 5, এটা যে একটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। হ্যাঁ, তো এটা যদি আমি অমূলদ সংখ্যা প্রমাণ করি তাহলে কৃষ্ণ সরকার লিখেছেন। স্যার আমরা একটা কমেন্ট পড়ি স্যার, একটু দুই একটা, আমার খুব ভালো লাগছে যে ইতিহাস, যারা বিদ্যাবাড়িতে ইতিহাস কলেজ পর্যায়ে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য ভর্তি হতে চান তারা নিঃসন্দেহে ভর্তি হতে পারেন। কৃষ্ণ সরকার থ্যাংক ইউ। পলি বর্মন লিখেছেন, বাহ শফিয়া স্যারের নোটগুলো অনেক ভালো লাগলো, যদিও আমি ইতিহাসের স্টুডেন্ট না। আচ্ছা আচ্ছা, এরকমই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো স্যার এই যে এখানে log 10 এখানে 5, এটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলে। তো এই যে স্যার আমরা একটা সিনেমা দেখছিলাম অনেক ছোটবেলায় আর কি, যে নায়ক ছিল শাকিব খান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শাকিব খান ছিল নায়ক, আর নায়িকা ছিল দুইটা। একটা ছিল হচ্ছে স্যার আরেকটা, এর ফাঁকে আরেকটা বিষয় বলে রাখি, শাকিব খান কিন্তু স্যার থার্ড বিয়ে করতে যাচ্ছে। ও আচ্ছা, তাই? আচ্ছা, এবং স্যার পরিবার থেকে নাকি পাত্রী দেখা হচ্ছে। নায়ক মানুষ তো মনে করে কি বলবো, হ্যাঁ হ্যাঁ, নায়ক মানুষ। দেখেন শাবনূর ছিল, হ্যাঁ, শাবনূর। তো তখন শাবনূর হচ্ছে মেইন নায়ক হিসেবে, তখন শাবনূরের হচ্ছে ইয়ে বেশি আর কি, যেমন এখনকার শাকিব খান হচ্ছে সেরা, মানে সিনেমা দেখলেই মনে করেন শাকিব খানেরটা খুব ইয়ে হয়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো শাকিব খান নায়ক আর নায়িকা হচ্ছে পূর্ণিমা শাবনূর। তো বাংলা সিনেমায় তো একজন তো ফাইনালি কি হয়, একজন পায়, এক নায়ক দুই নায়িকা, কি হবে? তো এখন অ্যাকচুয়াল তাহলে শাকিব খান তাহলে দুইজনই তাকে ভালোবাসে, শাকিব খান কাকে ভালোবাসে? তো আমি ফিনিশিং এ জানলাম যে সে আসলে কিন্তু শাবনূরকে ভালোবাসে। হ্যাঁ, শাবনূরকে ভালোবাসে। তো এখন যদি আমি ধরি যে ঠিক আছে শাকিব খান পূর্ণিমাকে ভালোবাসে, এটা ধরলাম, তাহলে আমি এটা প্রমাণ করার চেষ্টা করি যে পূর্ণিমাকে ভালোবাসে। তো চেষ্টা করলাম, সে পূর্ণিমাকে ভালোবাসে না, প্রমাণ হয়ে গেলে পূর্ণিমাকে ভালোবাসে না। স্যার কিন্তু ভালোবাসার সমীকরণগুলো খুব ভালো। তো শাকিব খান দেখলাম যে না, সে তো, আমি ধরলাম শাকিব খান পূর্ণিমাকে ভালোবাসে। তাহলে পরে খুঁজে খুঁজে দেখলাম, সিনেমা থেকে দেখলাম না, সে তো পূর্ণিমাকে ভালোবাসে, সে শাবনূরকে ভালোবাসে। হ্যাঁ, এই যে স্যার আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, তার মানে ভালোবাসার ফর্মুলাটা কি গণিত থেকে আসছে? গণিত থেকে না, বাট গণিতও তো ভালো, গণিত ভালোবাসলে জীবন করতে পারবে। আচ্ছা আচ্ছা,
তো গণিতকে ভালোবাসো, জীবন গড়ো, ক্যারিয়ার গড়ো, হ্যাঁ এই দিক থেকে। তো আমি যদি এটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, আমি যদি এটার মতো শাকিব খান যে এটা আমি পূর্ণিমা তার আসল নায়িকা না, কিন্তু ধরলাম যে সে আসল নায়িকা, পরে দেখলাম যে না সে আসল না, আসল তো শাবনূর। আমি ধরলাম যে স্যার লগ 10 এটা আসলে অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারেন, ধরলাম এটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ধরে চেষ্টা করবো, দেখি আলোচনা মূলদ সংখ্যা হয় কিনা। যখন দেখবো যে মূলদ সংখ্যা হচ্ছে না, তার মানে অমূলদ সংখ্যা। ব্যাপারটা এইরকম, এই সেন্স থেকে আসছে। হ্যাঁ, তো বুঝতেই পারছেন। তো এটা একটা মজা করে আর কি মানে ই করলাম। তো অনেক ইন্টারেস্টিং এরকম গল্প দিয়ে হচ্ছে মানে রোমান্টিক গল্প জুড়ে দিয়ে পড়ান স্যার। তো ধরেন স্যার এটা আমি যদি মূলদ সংখ্যা ধরি, এটা তো জানি তো আমরা অমূলদ সংখ্যা, সবাই জানে যে এটা অমূলদ সংখ্যা। তো এটা যদি আমি মূলদ সংখ্যা ধরি, তো মূলদ সংখ্যা ডেফিনিশন হচ্ছে যে দুইটা পূর্ণসংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা। তো এটাকে যদি p/q আকারে প্রকাশ করি, তো মূলদ সংখ্যা মানে p/q আকারে প্রকাশ করতে হবে, p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে p ও q হচ্ছে সহমৌলিক হবে। হ্যাঁ, যার মানে p এবং q এর মান আলাদা হবে। এটা এর গসাগু 1 হয় মূলত, এটা সহমৌলিক আর কি, সহমৌলিক হ্যাঁ সহমৌলিক হবে। আর এখানে q গ্রেটার দেন 1 মানে সহমৌলিক হলে তো এর মান 1 থেকে বড় হবে। 1 হলে তো তখন তো আর ফ্র্যাকশন হবে না, এরকম হবে না। তো যাই হোক, তাহলে এটা যদি p/q আকারে ধরি, তাহলে আমি ধরলাম এটা মূলদ সংখ্যা। তাহলে আমি লিখলাম যে ধরি এত একটি মূলদ, এটা একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা। তাহলে অতএব কি হবে, যেহেতু p/q আকারে প্রকাশ করে, তাহলে লগ এখানে 10, এখানে 5, এখানে p/q। আমি সংক্ষেপে লিখি স্যার p/q। তারপর আমি লিখবো এখানে যে এখানে pq হচ্ছে না, p এখানে q, এখানে যে বিলংস টু এটা পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে p ও q এর এর সহমৌলিক হবে অথবা গসাগু 1 হবে, বাট এরকম, এবং q গ্রেটার দেন 1 হবে, এরকম আমি লিখলাম। এগুলো হচ্ছে ডিটেইল লিখতে হয়, সাইডে ব্যাখ্যা দিতে হয়। হ্যাঁ, এই পর্যন্ত লিখলাম আর কি। এখন আমি এটা ক্যালকুলেশন করলাম স্যার। আমি লগের আমরা হচ্ছে একটা সূত্র জানি লগের। হ্যাঁ, তো লগ যদি a পাওয়ার x সমান যদি n হয়, এত হলে, হ্যাঁ এটা x আর কি, n হলে আমরা কি করি স্যার, এই n টা x এর জায়গায় দেই আর x n এর জায়গায় দেই, তখন লগ উঠে যায়, লগ উঠে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই জায়গাটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক, একটু দেখে নেন, অনেকে এটা জানে না স্যার। যেখানে এই n লগ a পাওয়ার x n, এই n টা যাবে x এর জায়গায়, x জায়গায় n এর জায়গায়, তখন লগ উঠে যাবে। বলতে লগ বলতে যে আমার x এই আমার পাওয়ারের জায়গায় যদি এই যে ভ্যালু আসে আর ভ্যালু জায়গায় যদি পাওয়ার যায়, তাহলে লগ আমি চলে যাব, তখন এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, মানে লগ সে চলে যাবে, বিদায় হয়ে যাবে। তাহলে a পাওয়ার n সমান কত x, এত হবে। তাহলে সিমিলারলি যেহেতু এটা লগের, তাহলে এই পার্টটা তাহলে এর কাছে যাবে। হ্যাঁ, তাহলে 10 এখানে বাই p/q হবে, 10 এর উপরে p/q, এই 10 টা তাহলে এখানে আসবে, ইন্টারচেঞ্জ। আচ্ছা, ইন্টারচেঞ্জ, বুঝতেই পারছেন। তাহলে ইন্টারচেঞ্জ, এই 5 টা চলে আসবে। তাহলে দেখেন আমি এটা সিম্পলিফাই করি, যে এখানে যে 10, এখানে p/q আছে, আমি যদি এখানে q দিয়ে গুণ করে দেই, উভয়পক্ষকে q দিয়ে গুণ করে দিলাম, q দিয়ে গুণে q করতে কেটে যায়, তাহলে কি হয় 10 এখানে কত p সমান কত 5 এখানে q। স্যার এখন দেখেন p/q কিন্তু পূর্ণ সংখ্যা। এখন স্যার p এর মান যদি আমি 3 দেই, 10 পাওয়ার 3, আর q এর মান 10 দেই, 5 পাওয়ার 3, এর সমান হয় না? সমান হয় না, কিন্তু আমি তো ধরছি মূলদ সংখ্যা। তাহলে এটা আমি যে মানই ধরে না, অর্থাৎ ইভেন যদি 10 এর মান যদি 3 দেই, এর মান 3 দেই, অর্থাৎ p এর মান যদি আমি এখানে 5 দিলাম, এর মান 3 দিলাম, সমান ধরলেও কি না ধরলেও কি, এখানে p এর মানে কি মান যে কোনো মান দেই, এটা কিন্তু সমান হতে পারে, যেহেতু এরা। একটা প্রশ্ন করি স্যার, আমরা কি এটা প্রয়োজনের তাগিদে এক্সচেঞ্জ করতে পারবো, যে 5q এটা এই পাশে নিয়ে? হ্যাঁ, একই কথা। মানে এই ভ্যালু এগুলো সমান হওয়া লাগবে, কিন্তু p এবং q এই জিনিসটা মান যদি দেই, তাহলে অ্যাকচুয়ালি এখানে 4 দিলাম, ধরেন এখানে কত 4, এখানে 4, কিন্তু দেখেন সমান হচ্ছে। তা যেহেতু সমান হচ্ছে না, তার মানে কি, তাহলে 10p নট ইকুয়াল টু হচ্ছে 5q, এটা হচ্ছে না। তার মানে এখানে p ও q এর তাহলে গসাগু কত হচ্ছে, এখানে কত 1। তা এই জন্যই মানে এটার সোজা কথা, আমার কথা যে এখানে p এবং এটা q নট ইকুয়াল টু 10 পাওয়ার p এবং q 5 পাওয়ার q, এটা নট ইকুয়াল টু, সমান হচ্ছে না। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা না, মানে এটা অমূলদ সংখ্যা। এইভাবে আমরা ব্যাখ্যা করি আর কি, এটা অনেক ভাবে করে আর কি। চমৎকার করে ব্যাখ্যা দিয়ে দিল, হচ্ছে যে একদম ডিটেইলস কিন্তু হচ্ছে যে ব্যাখ্যা দিয়ে দিল। এটা হচ্ছে মানে এক্সেপশনাল ম্যাথ, তো এজন্য আমি করে দিলাম আর কি। এটা কিন্তু এই সহজে কিন্তু আনসার দিলে কিন্তু আপনি এখানে 5 মার্কস পাতে পারবেন। তাহলে স্যার বিদ্যাবাড়িতে আপনি যখন পড়াচ্ছেন, তখন কি স্যার এরকম প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেন? একদম ভেঙে এবং শুধু এখানেই দিলেন না, এটা ভেঙে তো ইভেন ওখানে আমাদের যে জুম ক্লাসে হয়, ওই ক্লাসে ওখানে ওপেন করে দেই, কারো কোনো কোশ্চেন হলে সেটা আমি ব্যাখ্যাও দিয়ে দিই, এই কারণে হইছে, এই কারণে এটা হইছে, এটা বলে দিই। তার মানে আমাদের দিস ইজ অল ফর টুডে। টিচার খুবই পরিশ্রমী, এবং হচ্ছে যে ইউনিক। স্যার আমি তাহলে আমার ওই পিডিএফটাতে একটু চলে যাই। ওকে স্যার, ওকে, তো পিডিএফটা দিয়ে দিই। ওকে, তাহলে ঠিক আছে স্যার, মোটামুটি হ্যাঁ এই পিডিএফটা। তাহলে দেখেন, এই আমরা হচ্ছে যে এই ইতিহাসের যখন এই ফরম্যাটে আমরা যখন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখবো,
তখন এই যে আপনারা যাতে নোট সাজাতে পারেন, এই যে দেখেন এখানে আরেকটা পয়েন্ট ধর্মীয় সহিষ্ণুতা, এর মধ্যে কি কি বিষয় ইনক্লুড থাকলে এই নোটটি হচ্ছে যে ভালো হবে। এই যে দেখেন ধর্মীয় সহিষ্ণুতার মধ্যে অপর ধর্মের প্রতি শ্রদ্ধা, তারপর হচ্ছে মেঘবর্ণকে বুদ্ধগয়ার বৌদ্ধ মঠ, এই যে বিষয়গুলো, এই ইনফরমেশন গুলো যখন আপনি অ্যাড করবেন এখানে, তখন কিন্তু আপনার লেখাটা খুবই ইনফরমেটিভ হবে। তারপর আপনি যাতে নোটটা একদম পরিপূর্ণ কমপ্লিট করতে পারেন, সেজন্য কিন্তু আমরা হচ্ছে যে আপনাদের একদম শেষ কথাটা, অর্থাৎ যেটাকে আমরা উপসংহার বলি, এই একদম শেষ কথাটা লিখে দেই। ফিনিশিং, ওয়াও, গ্রেট স্যার। আপনি স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট না থাকলে তো ওটা হলো না স্যার। মানে দেখেন আমি কিন্তু ভূমিকাটা দেখাইছিলাম স্যার। একটা কমেন্টস পড়ে নে স্যার। একজনের কমেন্টস অনেক বড় করছে, বাট ভালো লাগছে, এত সুন্দর করে কমেন্টস করতে। স্যার আমার শাশুড়ি মা উত্তম কুমার অনেক বড় ফ্যান। একদিন সোহাগ স্যার আপনার ক্লাস করার সময় আপনাকে দেখে আমার শাশুড়ি আম্মা বলেছেন আপনার নাকি জুনিয়র উত্তম কুমার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে এত কষ্ট করে মেসেজ লিখছেন, হ্যাঁ আমি খুশি হয়েছি। তো আপনার শাশুড়ির জন্য অনেক দোয়া, আপনার জন্য দোয়া। ইতিহাসের আমরা কিছু রসিক স্যার অনেক এনজয় করে অনেক ক্লাস করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যখন হচ্ছে যে আপনারা যখন নোট করবেন, তখন কিন্তু আমরা এই যে শেষ কথাটিও হচ্ছে যে আপনাদের জন্য লিখে দেই। অনেকে বলে যে এখানে শেষ কথা লিখলে হবে কিনা, এই জায়গায় কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আপনি হচ্ছে যে শেষ কথাও লিখতে পারেন, আপনি এই জায়গায় হচ্ছে যে উপসংহারও লিখতে পারেন। আপনি এখানে যে যেভাবে লিখতে পারেন, বাট ফিনিশিং এটা থাকতে হবে। রাইট, ফিনিশিং এটা থাকতে হবে। অনেকেই প্রশ্ন করে যে এই পয়েন্টগুলো আমি পরীক্ষার হলে লিখবো কিনা। এটা কিন্তু স্যার অনেকেরই প্রশ্ন, এই যে এই পয়েন্টগুলো আমি লিখবো কিনা। এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। তবে আপনাকে এই প্যারাটা, অর্থাৎ এই যে শেষের যে অংশটি, এটা কিন্তু হচ্ছে যে আপনাকে লিখতেই হবে। এই অংশটা হচ্ছে আপনাকে প্যারা করে লিখতেই হবে। এভাবে কিন্তু আমরা হচ্ছে যে বিদ্যাবাড়ির টিচাররা আপনার স্টার্টিং এবং হচ্ছে যে ফিনিশিং আমরা কিন্তু হচ্ছে যে সুন্দর করে সাজিয়ে দেই, এবং পাশাপাশি আমরা কিন্তু ম্যাপ স্যার ইনক্লুড করে দেই। এর বাইরে স্যার আর কি পেতে পারে স্যার? ওই তো আপনি যে এত সুন্দর করে ধরেন সিলেবাস ডিস্ট্রিবিউট করলেন বা বুঝে দিলেন, হ্যাঁ মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিলেন। আবার আপনি প্রত্যেকটা কোশ্চেনের স্টার্টিং পয়েন্ট কি হবে, ফিনিশিং পয়েন্ট কি হবে, ভিতরে যে কি নোট থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে। যেমন আমার স্যার অনেকেই যারা আছে, যারা ইসলামিক কলার, তারা কিন্তু কোনো একটা হাদিস বলে স্যার ওই উমুক হাদিসের এত নম্বর পেজ, এত নম্বর হাদিস, শুনলে ভালো লাগে না আসলে তাই। হ্যাঁ, ওগুলো কিন্তু আসলে মানে এমনি বলে না, আসলে সত্যি সত্যি বলে, ওদের মাথায় আছে। যেমন ওই আমাদের হচ্ছে আরো ইন্টারন্যাশনাল যে ইসলামিক কলার স্কলারস আছে জাকির, হ্যাঁ নাকি, হ্যাঁ, তো উনি কি সুন্দর করে বলে যে অত নাম্বার আয়াত অথবা অত নাম্বার হাদিস রেফারেন্স বলে দেয়। তো আপনাদের তাই যে এখানে আপনারা যে কোটেশন করে লিখবেন, এই কোটেশনে যদি আপনি লেখেন যে প্রথম এত খণ্ড উমুক বইয়ের উমুক থেকে আসে, তাহলে এটা আসলে রিয়েলি অ্যাপ্রিসিয়েটিভ। স্যার খুব ভালোবেসে আপনাদের মার্কস দিবে। এইটাই শফিক স্যার, শাফিউর স্যার আমাদের বললো, এবং আমি নিজেই এটা কি করি মানে করতাম আর কি। হ্যাঁ, এবং স্যার তারা যাতে আমাদের ম্যাটেরিয়ালস গুলো খুব সহজেই নিতে পারে এবং ডাউনলোড করতে পারেন। এই যে পিডিএফটা পড়ালাম, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আমি পিডিএফটা পড়ালাম, এটা যাতে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারেন, আমরা কিন্তু সেই ফর্মুলায় আমরা দিয়ে দেই, যাতে আপনারা খুব সুন্দর করে খুব একদম স্মুথলি ডাউনলোড করে নিতে পারেন এবং বাসায় স্টাডি করতে পারেন। আপনারা যখন নোট করবেন তখন কিন্তু এই পিডিএফ দেখে দেখেও নোট করতে পারবেন, এবং আমাদের রেকর্ড ক্লাসগুলো কিন্তু থাকে স্যার। তো ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা কি শেষ করি? সময় হয়ে গেছে স্যার। তো তাহলে আমরা বিদায় নেই ইনশাআল্লাহ। দেখেন আমরা এই যে আজকে আমি আসছি, শফিউর স্যার আসছে, রেসপেক্টেড শফিউর স্যার। তো উনি হচ্ছে তো ইতিহাস নিয়ে আমাদের যে রিটেন উনি তো ট্রিমেন্ডাসলি ক্লাস নিয়ে যাচ্ছেন। স্যার আমরা একটা কমেন্ট করেছি খুব, হ্যাঁ সালমা জাহান একজন বলছে, শফিউর স্যার আপনার ক্লাস এত ভালো লাগে যে একটা ক্লাসও মিস করি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সালমা জাহান। ওকে, তো আমরা ওই প্রত্যেকটা টিচারই হচ্ছে বিদ্যাবাড়ি ইউনিক টিচার, তারা খুবই ভালো কি করে মানে ডেলিভারি দেয়, এবং তারা আসলে সত্যি সত্যি পরিশ্রম করে। আর আজকে আমি আর শফিউর স্যার আসছি, এর পরবর্তীতে দেখবেন অন্য কোনো স্যার আসবে আমাদের, যারা অন্য ধরেন অ্যাকাউন্টিং এর যে টিচার আছে তাই অ্যাকাউন্টিং নিয়ে আসবে। তারপর যেমন রফিকও আসবে, তারপর হচ্ছে সাদাত স্যারও আসবে, তাই না? তারপর অভ্র স্যার আসবে, বাংলা ফুজল স্যার আসবে, হ্যাঁ এরকম আসবে, ইংলিশ টিচার আসবে। যাই এরকম করে আমাদের এরকম আসতেই থাকবে। তো যাই হোক, আপনারা অবশ্যই যে সাবজেক্টের আছে রেসপেক্টিভলি সেই সাবজেক্টে আমাদের বিদ্যাবাড়ি অফিসে কথা বলে কল করে অবশ্যই ভর্তি হয়ে নেবেন। আমাদের সেকেন্ড ব্যাচ রানিং হচ্ছে এই মুহূর্তে ইনশাআল্লাহ। তো যাই হোক স্যার, আরেকটা বিষয় তাদেরকে জানিয়ে রাখি স্যার, আমরা কিন্তু যা পড়াই তার উপর কিন্তু আপনাদের পরীক্ষা নিয়ে থাকি, এবং আমরা কিন্তু সাপ্তাহিক হচ্ছে যে পরীক্ষাগুলো নেই, যাতে আপনাদের কোথায় কি সমস্যা সেটা আমরা হচ্ছে যে জানিয়ে দিতে পারি। তো এই জন্য স্যার আমাদের পরীক্ষা পদ্ধতিটাও খুবই ফ্যান্টাস্টিক আছে। ওকে, তো স্যার আমরা তাহলে
শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। ক্লাসে তো স্যারকে পাবেনই, আমাকেও পাবেন ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাসে দেখবেন কোনো ছাড় আসবে। অনেকেই বলছে স্যার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কিছু বলেন, জীববিজ্ঞান নিয়ে কিছু, বা জীববিজ্ঞান আমরা একটা ফ্রি ক্লাস করতে, প্রত্যেকটা টিচারই আসবে। হ্যাঁ, জাস্ট বি ওয়েটেড। আর আমাদের পেজে থাকবেন ইনশাআল্লাহ, নোটিফিকেশন যাবে ইনশাআল্লাহ, আপনারা লাইভগুলো পেয়ে যাবেন। আর আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করেন। শুভেচ্ছা কিছু বলেন। আমাদের সেকেন্ড ব্যাচ রানিং হচ্ছে, আপনারা আমাদের এখন ভর্তি নেওয়া হচ্ছে। আপনারা যারা যে সাবজেক্টের আছেন অবশ্যই আমাদের কল সেন্টারে কল করে আপনারা ভর্তি হবেন। এবং হচ্ছে যে আপনাদের জন্য শুভকামনা থাকলো, আপনারা নিয়মিত পড়াশোনা করেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।